হে ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন একটি ব্লগে আপনাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হ্যাপস একটা নতুন কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওর প্রথমেই আপনারা বুঝতে পাচ্ছেন যে একটা কেক বানাতে নট অনলি ইনগ্রিডিয়েন্টস লাগে, বাট যে ইনস্ট্রুমেন্টসগুলো লাগে আমি সেগুলো সবই আপনাদের দেখাচ্ছি। আশা করি যারা নতুন লার্নার্স তাদের কিছুটা হলেও একটু হেল্প হবে। আজ আমি যে কেকটা বানাতে যাচ্ছি তার নাম হচ্ছে পিচ ফ্রুট চিজ কেক। জাপানিজরা এই পিচ ফ্রুটকে মোমো নামে জানে। এর আরও অনেক হয়তো নাম আছে, আপনারা জানলে অবশ্যই আমাকেও জানাবেন বা গুগলে সার্চ করলেও হয়তো পেয়ে যাবেন। বাট আমি পিচ ফ্রুট আর মোমো এই দুইটা নামেই জানি। চিজ কেক বানাতে অনেকে কেকের লেয়ার পছন্দ করে বা অনেকে চকলেট বিস্কিটের লেয়ারটাও পছন্দ করে, বাট আমি অল টাইম সল্টেড টাইপের বিস্কিটটাই প্রেফার করি। বিকজ কেক তো এমনিই অনেক মিষ্টি থাকে, আর নিচে যদি একটা সল্টের একটা যদি প্রলেপ দেওয়া থাকে তখন আমার মতে কেকটার ফ্লেভার আরও অনেকটা বেড়ে যায়। আমি কেক বানানোর জন্য প্রথমেই যে কাজটা করি, বিস্কিটগুলোকে একটা জিপলক ব্যাগের ভেতরে ভরে সেটাকে রুটি বেলার যে রোলারটা থাকে সেটা দিয়ে ভালো মতো পিটিয়ে গুঁড়ো করে নিই। আপনারা চাইলে গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন, বাট আমার মনে হয় এইভাবে প্যাকেটের ভেতরে গুঁড়োটা করলে বিস্কিটের যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা নষ্ট হয় না। বিস্কিট খুব একটা মিহিদানা ফর্মেও আসে না, আবার খুব একটা আস্তে আস্তে ফর্মেও থাকে না। আর এই রোলারটা দিয়ে বিস্কিটগুলোকে গুঁড়ো করানোর সময় যদি কারো প্রতি মনে কোনো ক্ষোভ থাকে তার কথা ভেবেও যদি পিটিয়ে নেন তাহলে দেখবেন আপনাদের মনটাও অনেক ভালো লাগে। এটা জাস্ট আমি এমনি ফান করলাম, ওরকম কিছুই না। জাস্ট বিস্কিটগুলোকে আমি ভালো মতো গুঁড়ো করে নিলাম। এখন আমি আনসল্টেড বাটার নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান সল্টেড বাটারও নিতে পারেন। খুব যে একটা টেস্টের হেরফের হবে ওরকম কিছুই না। বিভিন্ন ভিডিওতে বলা থাকে যে আপনাকে মাস্ট আনসল্টেড বাটারই ইউজ করতে হবে, ওরকম কিছুই না। আপনারা আপনাদের হাতের কাছে যে অ্যাভেলেবল বাটারটা থাকে ওটা একটু গলিয়ে বিস্কিটের প্যাকেটের ভেতরে দেবেন, আর যে বোলটার মধ্যে আপনারা চিজ কেকটা সেট করবেন তার উপরও একটু হাত দিয়ে বা কোনো ব্রাশের সাহায্যে একটু জাস্ট আপনি ব্রাশ আপ করে নেবেন। ভিউয়ার্স, আপনারা এই সেম টেকনিক ফলো করে যে কোনো টাইপের চিজ কেক বানাতে পারেন। ফর্মুলা একই, বাট আপনাদের আমরা যেমন এসএসসি এইচএসসির সময় ম্যাথসের সংখ্যা পাল্টিয়ে দিতাম সেরকমই আপনি যদি জাস্ট ফ্লেভারটা পাল্টিয়ে দেন তখন আপনারা এক এক ফর্মের চিজ কেক বানাতে পারবেন। বাটারটা প্যাকেটের ভেতরে ভালো মতো দিয়ে জিপলকটা বন্ধ করে খুব ভালো মতো আলতো হাতে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা গুঁড়োর গোড়ায় গোড়ায় এই বাটারটা চলে যায়। আমার যারা হেলথ কনসিয়াস ভিউয়ার্স বা যারা ডায়াবেটিক পেশেন্টস ভিউয়ার্স আছেন তারাও চাইলে এই কেকটা বানিয়ে খেতে পারেন। জাস্ট ওই ক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। আশা করি আপনাদের সবারই এই ফ্লেভারের কেকটা অনেক ভালো লাগবে, বিকজ এই কেকটা খুব একটা আনহেলদি না, হেলদি আপনারা বলতে পারবেন, বিকজ এতে আছে পিচ ফ্রুট, চিজ, বিস্কিট। যা শুধু আপনারা চিনিটা অ্যাভয়েড করলে এটা হয়ে যাবে। চিনির পরিবর্তে আপনারা চাইলে হানিও, ফ্রেশ যে হানি পাওয়া যায় সেটাও ইউজ করতে পারবেন। জাপানে চিজ কেক বানানোর টেকনিকটা একটু অন্যরকম থাকে।
আমি আরেকটু বলে নিচ্ছি, চিজ কেক অ্যাকচুয়ালি ২ টাইপের হয়। একটা হচ্ছে আমেরিকান স্টাইল চিজ কেক, আরেকটা হচ্ছে জাপানিজ স্টাইল চিজ কেক। তো আজকে আমি আপনাদের যে চিজ কেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমেরিকান স্টাইল চিজ কেক, যেটা ওভারনাইট আপনার মিনিমাম 8 আওয়ার্স ফ্রিজে রেখে দিতে হয়। বাট জাপানিজ কেকে এই ফ্রিজে রাখার ঝামেলাটা থাকে না। এইটুকুই পার্থক্য। এখন কেকের সেকেন্ড স্টেপ আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে লেয়ার সেট আপ করা। কিছুক্ষণ আগে যে বিস্কিটের গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন আমার যে বোলটার মধ্যে কেক সেট করব তার উপরে ছড়িয়ে আলতো হাত দিয়ে চেপে চেপে ঠিক এই প্রসেসে বিস্কিটগুলোকে সেট করতে হবে। দেখুন, খুবই আলতো হাতে। আপনারা চাইলে একটা স্পুনের সাহায্যে এটা করতে পারেন, বাট আমার মনে হয় হাতের সাহায্যে করলে জিনিসটা একটু বেশি চারদিকে ছড়িয়ে যাবে। আমার লেয়ারটা ছড়ানো হয়ে গেছে। এখন চলুন এটাকে ফ্রিজ করে রাখার পালা। এটাকে ডিপ ফ্রিজ করার দরকার নেই। নর্মাল যে রেফ্রিজারেটরের যে টেম্পারেচার থাকে তার মধ্যে 30 মিনিটস রাখলেই এটা হবে। আর এটা হচ্ছে চিজ কেক বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টস: দই, জেলাটিন, আর হচ্ছে ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস, আর কি আপনি হিরো বলতে পারেন এই ইনগ্রিডিয়েন্টসে, সেটা হচ্ছে চিজ। আমার অনেক ভিউয়ার্স আছেন যারা নর্মাল যে সুপার শপগুলোতে জেলাটিন পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি প্রেফার করেন না, বিকজ ওখানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে হালাল যে জিনিসটা সেটা থাকে না। আপনারা ওই ক্ষেত্রে আগার আগার পাউডার ব্যবহার করতে পারেন বা কোনো হালাল শপ থেকে জেলাটিন পারচেস করে আপনারা সেটা ইউজ করতে পারেন। জাপানিজে জেলাটিনকে জেরাচিন বলা হয়। ভিউয়ার্স, আপনারা যে ক্রিম চিজটা বানানোর জন্য ইউজ করবেন অবশ্যই সেটা ভালো ব্র্যান্ডের হতে হবে। আমার যে ক্রিম চিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জাপানে আমেরিকান একটা শপ যার নাম হচ্ছে কস্টকো, আমি ওখান থেকে কিনেছিলাম। এছাড়াও আপনারা যে কোনো সুপার শপে বা কালদি ফার্মে অ্যাভেলেবেল এই ক্রিম চিজ পেয়ে যাবেন। আর অবশ্যই মনে রাখতে হবে, এই ক্রিম চিজ কেক বানানোর সময় ক্রিমটাকে অবশ্যই 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রাখতে হবে। এবার একটা প্যানের মধ্যে হট ওয়াটার নিয়ে তার উপর একটা কাচের বোল রেখে এই ক্রিম চিজটাকে দিয়ে ভালো মতো মেল্ট করে নিতে হবে। এমনভাবে মেল্ট করতে হবে যাতে এর ওপরে কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ একটা টেক্সচার যেন হয়, ওটাই আপনাদের খেয়াল রাখতে হবে। কারো যদি হ্যান্ড বিটারের সাহায্যে প্রবলেম হয়, করতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই মিক্সার ইউজ করবেন। আর আমি চিজ কেকটাকে স্মুথ করার জন্য একটু ইয়োগার্ট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্রিক ইয়োগার্টটা ইউজ করতে পারেন, যেটার মধ্যে এক্সট্রা যে ওয়াটার থাকে সেটা যেন না থাকে। এবার আমি জাপানের যে নর্মাল সুপার মার্কেটগুলোর মধ্যে যে জেলাটিনটা অ্যাভেলেবল, আমি ওই জেলাটিনই নিয়েছি। 1 প্যাকেট ক্রিম চিজের জন্য আপনারা 2টা থেকে 3 প্যাকেট এই জেলাটিন ইউজ করতে হবে। এই জেলাটিন ইউজের জন্য একটা ছোট্ট পাত্রে বা কাপে একটু গরম জল বা ওয়াটার বা পানি, আপনারা যেটাই বলেন, নিয়ে ভালো মতো গুলিয়ে সেই ক্রিম চিজ ব্যাটারটার সাথে মিক্স করতে হবে। জেলাটিনের পরিমাপের উপরে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ জেলাটিন যদি খুব বেশি আপনারা দিয়ে ফেলেন
তখন চিজ কেকটা খুব হার্ড হয়ে যাবে। আর যদি একবারই কম দেন সেক্ষেত্রে খুবই নরম হয়ে যাবে। যাতে আমাদের মাঝে মাঝে একটা পর্যায়ে থাকে, আমাদের সেইভাবে মিক্সটা করতে হবে। এটা যারা চিজ কেক বানায় আস্তে আস্তে বানাতে বানাতে মেজারমেন্টটা আপনাদের আয়ত্তে চলে আসবে। আমি যেহেতু প্রচুর চিজ কেক বানাই, তো বানাতে বানাতে আমার একটা মেজারমেন্টের একটা মাপ আমার মাথায় চলে আসে। তো আমি যে কোনো মাপেরই হোক, পরিমাপের হোক, আমি আইডিয়া করতে পারি যে এই পরিমাণের মধ্যে এইটুকু পরিমাণ আমার জেলাটিন অ্যাড করতে হবে। জেলাটিন অ্যাড করার সাথে সাথেই হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর আপনারা ফ্রেশ ক্রিমের সাথে সাথে একটু যদি পারেন একটু দুধও অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রে চিজ কেকটার ফ্লেভার অনেক ভালো আসে। ফ্রিজের মধ্যে যে বিস্কিটের গুঁড়োগুলো সেট করে রাখার জন্য রাখা হয়েছিল সেটা এখন রেডি। আফটার 30 মিনিটস পরে আমি সেটা বের করে নিয়ে আসলাম। এখন আমার যে ক্রিম চিজের ব্যাটারটা আছে এইটাই বিস্কিটের গুঁড়োর উপরে দিয়ে দিতে হবে। আমি একটু সুবিধার জন্য ফার্স্টে একটা গ্লাস রেখেছিলাম যাতে এটার চারদিক দিয়ে খুব সুন্দর মতো ক্রিম চিজের যে ব্যাটারটা আছে সেটা পড়ে। বাট নো নিড, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। দিস ইজ নট ম্যান্ডেটরি। আমি ক্রিম চিজের ব্যাটারে যে গরুর দুধটা ইউজ করেছিলাম, কারো যদি দুধে প্রবলেম থাকে আপনারা চাইলে ফ্রেশ লিকুইড ক্রিমও ইউজ করতে পারেন, যেটা জাপানিজে বলা হয় নামা ক্রিম। Hey viewers, this is the time to cut my momo, I mean peach fruit. আপনারা চাইলে এই পিচ ফ্রুটের জায়গায় যে কোনো টাইপের সিজনাল ফ্রুটও ইউজ করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। আপনারা কোন ফলটা প্রেফার করেন তার উপরেই এটা ডিপেন্ড করে। আর অবশ্যই মোমো বা পিচ ফ্রুট আপনার যেটাই বলেন কাটার সময় খুব সতর্কভাবে কাটতে হবে, কারণ ফলটা এতটাই নরম খোসা ছাড়ানো খুব ডিফিকাল্ট হয়ে যায় যারা অ্যাকচুয়ালি টেকনিক না জানে। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চিজ কেক বানানোর জন্য যে ফলটা আপনারা ইউজ করবেন সেটা যাতে অবশ্যই খুব বেশি কাঁচা বা খুব বেশি পাকা না হয়, তাহলে কেকের ফ্লেভার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। এই মোমোকে বা পিচ ফ্রুটকে জাপানের স্বর্গীয় ফল বলা হয়, কারণ যারা অ্যাকচুয়ালি পিচ ফ্রুট খেয়েছেন তারাই বুঝতে পারবেন খুবই সুস্বাদু এই ফলটার টেস্ট, যেটা অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করা খুবই ডিফিকাল্ট। খুব বড় বড় না, আবার খুব ছোট ছোটও না, একটা মিনিমাম শেপে গুট করে আপনাদের এই সাইজগুলোকে কাটতে হবে, যেটা যাতে আমরা যেমন মাছের ঝোলে আলু দিই ঠিক সেম ওয়েতেই ওরকম সাইজে একটু বড় বড় করে কাটতে হবে। এবার বিস্কিটের গুঁড়োর উপরে যে চিজ কেকের লেয়ারটা আমরা দিয়েছিলাম তার উপর আস্তে আস্তে এই মোমো বা পিচ ফ্রুটগুলোর যে কেটে রেখেছিলাম তার টুকরোগুলো সাজিয়ে দিতে হবে। আর সাজানোর আগে অবশ্যই সেই চিজ কেকের লেয়ারটাকে আরেকবার ফ্রিজে রাখতে হবে যাতে কিছুটা হলেও একটু জমে যায়। এরপর পিচ ফ্রুট দিয়ে আবার একটু ফ্রিজ করতে হবে। তারপর
আবার এক প্যাকেট জেলাটিন নিয়ে ভালো মতো সেই একই ওয়েতে হট ওয়াটারের সাথে গুলাতে হবে। এই ক্ষেত্রে আপনারা উপরের যে জেলাটিন বা জেলোর যে প্রলেপটা কতটুক শক্ত বা নরম খাবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এবার 2 প্যাকেট ইউজ করেছি যাতে আমার যে জেলোটা সেটা খেতে যেন রাবারের মতো না হয়। এবারও খুব ভালো মতো মিক্স করতে হবে যেন জেলাটিনের কোনো লাম্পস না থেকে যায় বা শক্ত বা দানাদার কোনো পদার্থ যেন না থাকে যেটা আমাদের মুখে পড়লে আমাদের খাবারের টেস্টটা পচা লাগবে। যেহেতু আমি পিচ ফ্রুটের চিজকেক বানাচ্ছি তাই আমি একটা পিচ ফ্রুট বা মোমো ফ্লেভারের একটা সাইডার নিয়ে নিলাম। আপনারা যদি সাপোজ ম্যাঙ্গো ফ্লেভার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা ম্যাঙ্গো ফ্রুটই ইউজ করতে হবে। এই সাইডারটা বা সোডা আপনারা যেটাই বলেন এটা অবশ্যই আপনি যে ফ্রুটটা ইউজ করছেন ওই একই সেম ফ্লেভারের হতে হবে যেন খাওয়ার সময় কেউ ধরতে না পারে যে আপনি হয়তো আম ইউজ করলেন বাট সেটার মধ্যে কোকাকোলা ইউজ করলেন, এমনটা না। আপনি যদি লেমন ইউজ করেন, লেমন ফ্রুট ইউজ করেন তাহলে আপনাকে লেমন সোডা বা সাইডারই ইউজ করতে হবে, তাহলে আপনার চিজ কেকের ফ্লেভারটা অনেক অংশে বেড়ে যাবে। আমি যে কোনো ইনগ্রেডিয়েন্টস রান্না করার সময় বা এখন যেহেতু কেক বানাচ্ছি কোনো এক্স্যাক্ট কী পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে হবে আমি আপনাদের বলতে পারবো না, কারণ এক একজনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করার সিস্টেম এক এক রকম। কেউ হয়তো একটু বেশি ইউজ করবে কোনো জিনিস বা কেউ একটু হয়তো কম, সেক্ষেত্রে এটা আপনার নিজস্ব ফ্লেভারের উপর ডিপেন্ড করে। এটা অ্যাকচুয়ালি বলাটা ঠিক হবে না। অনেক ভিডিও আমি দেখি সেখানে বলে যে আমি যতটুকু পরিমাণ দিলাম আপনাদেরও ততটুকু পরিমাণই দিতে হবে, বাট না, আমি তেমনটা বলবো না, কারণ আমার মনে হয় এই ভিডিওগুলো অনেক নিউ লার্নার্সরাও দেখে, সো তাদের যাতে অনেকটা ইজি হয় ওইভাবেই আমি এই চিজ কেক রেসিপিটা দিয়েছি। আর দেখুন এইভাবে আলতো হাতের সাথে আপনারা সেই সোডা বা সাইডার যেটাই বলেন এইভাবে ছড়িয়ে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন কি ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানান, আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিওটাই দেওয়ার জন্য। আমি আগেও বলেছি আমার অন্যান্য ভিডিওতে, এখনও বলছি, আপনাদের যদি জাপান সম্বন্ধে কোনো লেটেস্ট ইনফরমেশন যদি জানতে হয় বা আপনারা আমার ভিডিওতে আরও কি কি কুকিং ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই ইনবক্স করুন। আমি যথাসম্ভব আমার সাধ্যমতো সেগুলা আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর আমার এখনই হয়তো আপনারা দেখেছেন আমার কেকটাকে অলরেডি আমি ফ্রিজে রেখেছিলাম সেট করার জন্য, সেটা ওভারনাইট আমি সেট করে রেখেছিলাম 8 ঘন্টা পরে। এখন আমি দেখব আমার কেকটা কেমন সেট হয়েছে। আর কেকটা নামানোর আগে অবশ্যই একটা ছুরির সাহায্যে চারদিকটা ভালো মতো একটু ঝরিয়ে নেবেন যাতে কেকটা আমার নামাতে সুবিধা হয়। ঠিক সেম প্রসেসেই আপনারা যদি করেন তাহলে আপনাদের কেকটা ভাঙবে না আশা করি। এই দেখুন কত সুন্দর আমার পিচ ফ্রুট চিজ কেক রেডি হয়ে গেছে। প্রত্যেকটা লেয়ার কেমন হয়েছে এটা আপনারা কাটার সাথে সাথেই বুঝতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন মোমো ফলের যে একটা পিঙ্কিশ ভাব সেটা আমার কেকের উপরে চলে এসেছে অলরেডি।
আমার ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম রইল। শুভেচ্ছা সবাইকে। আমি অনেক কষ্টে কেকটা বানানোর পরে এইভাবে ভিডিওটা তুলতে পেরেছি, বিকজ ওই সাইড থেকে আমার মেয়ে আর হাজব্যান্ড সমানেই তাড়া দিচ্ছে যে তারা আর ওয়েট করতে পারছে না, তারা কখন খাবে এটাই। সো ভিউয়ার্স, ইটস টাইম টু কাট দ্য কেক। আর চলুন দেখি কাটার পর এটা কেমন হয়, লেয়ারটা পারফেক্ট একটা লেয়ার। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।